আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ অধ্যায়ের 2 নং সৃজনশীল নিয়ে। তোমরা যারা 1 নং সৃজনশীলের ভিডিওটা দেখো নাই তারা প্লেলিস্ট থেকে 1 নং সৃজনশীলের ভিডিওটা তোমরা দেখে নিও। আজকে আমি তোমাদের সাথে 2 নং সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো তোমাদের যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে কমেন্ট করো, আমি সবার কমেন্টগুলো পড়ার চেষ্টা করি এবং কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তাই তোমরা যদি কমেন্ট করো আমার তো ভালো লাগে। তো আমরা বেশি কথা না বলে সরাসরি ভিডিওর মধ্যে চলে আসি। দেখো 2 নং সৃজনশীলটা কি লিখছে। দেখো, জরিনা বেগম গ্রামের একজন গরিব বিধবা মহিলা। সে একদিন বাজার থেকে বাঁশ ও বেত কিনে নিয়ে আসে। 2 মেয়েকে নিয়ে ডালা, কুলা ও ফুলদানি তৈরি করে। তার ছেলে তামজিৎ এগুলো বাজারে বিক্রি করে। এতে তাদের যে লাভ হয় তা দিয়ে সংসার চলে। দিনে দিনে তাদের তৈরিকৃত দ্রব্যের চাহিদা বাড়তে থাকে। পরবর্তীতে তামজিৎ তার বাবার এক বন্ধু সহযোগিতায় স্থানীয় একটি ব্যাংক থেকে ঋণ নেয়। সে কেক, বিস্কুট সহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি কারখানায় স্থাপনা করে। তামজিৎ তার কারখানায় খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত, প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে প্রচুর লাভ করে। ঠিক আছে, তো ক নাম্বার প্রশ্নটা হচ্ছে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? আর খ নাম্বার কি অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা উত্তরে দেখি। এই যে দেখো 2 নম্বর প্রশ্নের উত্তর। দেখো কি লিখছে, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? তো দেখো, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠার উদ্দেশ্য বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা। ঠিক আছে, তারপর দেখো অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলতে কি বোঝায়? যেসব কাজের জন্য মজুরি নির্ধারিত নেই, করের আওতায় আনাও কঠিন এবং সেসব অর্থনৈতিক কার্যক্রম সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয় না, সেগুলোকে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলে। যেমন নিজের জমি, দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান, কাজ, গৃহস্থালী কর্ম, হকারি, দিনমজুরি ইত্যাদি। দেন গ নাম্বার হচ্ছে তামজিদের স্থাপিত কারখানাটি কোন শিল্পের অন্তর্ভুক্ত? তামজিদের স্থাপিত কারখানাটি ক্ষুদ্র শিল্পের অন্তর্গত, কারণ যেসব শিল্পে 1.5 কোটি টাকার কম মূলধন খাটে সেসবগুলোকে ক্ষুদ্র শিল্প বলে। চালকল, ছোট ছোট সুতা বা প্লাস্টিক কারখানা, খাদ্য প্রক্রিয়াজাত ক্ষুদ্র শিল্পের উদাহরণ। উদ্দীপকের তামজিদ তার বাবার এক বন্ধুর সহযোগিতায় স্থানীয় একটি ব্যাংক থেকে ঋণ নেয়। সে কেক, বিস্কুট সহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরির কারখানায় স্থাপন করে। আর খাদ্য প্রক্রিয়াজাত কারখানা ক্ষুদ্র শিল্পের আওতাভুক্ত। তাই বলা যায় তামজিদের প্রতিষ্ঠানিত কারখানাটি ক্ষুদ্র শিল্পের অন্তর্গত। এখন ঘ নম্বর প্রশ্নটা দেখো, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জরিনা বেগমের কাজের অবদান মূল্যায়ন করো। তো দেখো, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জরিনা বেগমের কুটির শিল্পের কাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মতো জনবহুল দেশে স্বনির্ভরতা অর্জন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে একটি ভালো ও সম্ভাবনাময় খাত হল কুটির শিল্প। কুটির শিল্প উৎপাদন ও বিপণনের কাজটি মালিক নিজে বা তার পরিবারের সদস্যরাই করে থাকেন। উদ্দীপকে জরিনা বেগম বাজার থেকে বাঁশ ও বেত কিনে নিয়ে আসে এবং মেয়েকে নিয়ে কালা, ডুলা এবং ফুলদানি প্রভৃতি জিনিস তৈরি করে। তার ছেলে তামজিদ এগুলো বাজারে বিক্রি করে। এ থেকে প্রাপ্ত হয় তাদের সংসার চলে। এভাবে তিনি কুটির শিল্প স্থাপন করে স্বনির্ভর হয়েছেন এবং বাংলাদেশের মতো বৃহৎ জনসংখ্যার এই শিল্পে অনগ্রসর হয়ে একটি দেশে জরিনার প্রতিষ্ঠিত কুটির শিল্প অন্যান্য কুটির শিল্প সংখ্যা মানুষের কর্মসংস্থান, স্বনির্ভরতা অর্জনের সুযোগ করে দিয়ে জাতীয় অর্থনীতিতে মূল্যবান অবদান রাখছে। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে 2 নং সৃজনশীল নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা পরের অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক, 5ম অধ্যায় সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করবে। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, একটা লাইক দিবা আর একটা কমেন্ট করে দিও, কারণ তোমরা কমেন্ট করলে আমি কমেন্টে রিপ্লাই দিতে পারবো এবং তোমাদের সাথে আমি কথা বলতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।